আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি অনেয়ারই বলছি, আমার যদি একবারের জন্য মনে হতো যে এটি আসলে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না, এটি সরকার পতনের আন্দোলন না, এটি আসলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা বিরোধীদের একটি কি বলবো যে একটি যেই অপচেষ্টা, এবং যেটা এখন মোটামুটি প্রমাণিত, এটা নিয়ে তো আসলে কনফিউশনের কিছু নাই। কারণ মুক্তিযোদ্ধাদের প্রতি যে আসলে একটা গোষ্ঠীর আক্রোশ ছিল কিংবা তাদের প্রতি যে বিদ্বেষ ছিল, সেটি তো আসলে তারা দেখিয়ে দিয়েছে যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিল। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো, তাদের এই চেহারাটা যদি তারা 5 আগস্টের আগে উন্মুক্ত করতো, আমার মনে হয় আমি রাস্তায় নামার আগে দ্বিতীয়বার ভাবতাম। আপনি জুলাই যোদ্ধা, যেহেতু বিভ্রান্তির বশত হোক, ইলিউশনের কারণে হোক, যে কোনো কারণে হোক আন্দোলনে ছিলেন আপনার প্রতিবাদের জায়গা থেকে, কিন্তু প্রতারিত হয়েছেন কিনা, যদি প্রশ্নটা এইভাবে করি যে আপনি প্রতারিত হয়েছেন কিনা জুলাই যোদ্ধা হিসেবে, এবং কোন ধরনের ভুল মনে হচ্ছে কিনা? শুধু আমি না, যারা জুলাইতে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং সেই সাথে যেই মানুষগুলোর আকুণ্ঠ সমর্থনে আসলে একটা রেজিম চেঞ্জ হয়েছে, সবাই প্রতারিত হয়েছে। দেখা যায় যে 1 বছরের মধ্যেও তাদের লাশ আইডেন্টিফাই হয় না, মেডিকেলের মর্গে বছরের উপরে তাদের লাশ পড়ে থাকে, এবং গণকবরে কিছু কিছু লাশের দেখা যায় এখনো আইডেন্টিফিকেশন সম্ভব হয় নাই। তো ধরেন যে একটা রেজিম চেঞ্জের জন্য যে তারা ডেসপারেট ছিল, এবং মানুষের জীবনের প্রতি যে তাদের মিনিমাম কোনো দায়বদ্ধতা ছিল না, বরং তারা এই লাশের উপর দাঁড়িয়েই যে আসলে ক্ষমতায় আহরণ করতে চেয়েছিল, সেটি সাক্ষী তো আমি নিজে। আমি অন্য কার কথা কি বলবো, সেটি সাক্ষী তো আমি নিজে। এবং বর্তমান সরকারও তার খুব তার থেকে খুব আলাদা সেটা আমি মনে করি না। যদি তারা রাষ্ট্রের জনগণের অধিকারটাকে আমানত হিসেবে মনে করতো, তাহলে শুধুমাত্র 7 মার্চে ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের 3টা ছাত্রকে তারা অন্যায়ভাবে এইভাবে দিনের পর দিন জেলে আটকায় রাখতো না। আমাকে জামিন দিয়েছে, বাকি 2জনকে এখনো দেয় নাই। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি, ডাকসু নেত্রী, এবং অবশ্যই জুলাই যোদ্ধা শেখ তাসনিম আফরোজ ইমি। আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আমাদের অনুষ্ঠানে, এবং সরাসরি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, দীর্ঘ 2 মাস কারাভোগ করে এলেন আপনি, এবং কি কারণে কারাভোগ করেছেন এটি আমরা সবাই জানি। বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধটি ছিল আপনার মূলত অপরাধ। আপনার অনুভূতিটি কেমন ছিল যখন কারাগারে ছিলেন প্রায় 60 দিন? এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে ইমির বিয়ে হয়েছে মাত্র 7 মাস আগে, অর্থাৎ 4-5 মাসের মাথাতেই তাকে কারাগারে যেতে হয়েছে। সেই জায়গা থেকেই সবকিছু মিলিয়ে ইমি, আপনার অনুভূতি? আসলে কারাগারের অনুভূতি যদি বলি, যারা, আপনি নিজেও তো যেহেতু অভিজ্ঞতা হয়েছে, তো আসলে যারা কারাগারে গিয়েছে, তারা আসলে কেমন অনুভব করে বা তাদের জীবনটা আসলে কিরকম হয়ে যায়, সেটা আসলে কারাগারের বাইরে থেকে কখনোই বোঝা সম্ভব না। কারণ বিভিন্ন নেতাদের আত্মজীবনী বলেন বা বিভিন্ন সময় কারাগারের অভিজ্ঞতা আসলে পড়ার মাধ্যমে কিছুটা জানার সুযোগ হয়েছিল, কিন্তু যখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, তখন আমার মনে হয়েছে যে অনেক কিছুই আসলে দেখা যেত যে আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম পরিস্থিতিতেও মানুষকে জীবন কাটাতে হয়। আপনি তো জুলাই যোদ্ধা ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আপনারও কন্ট্রিবিউশন ছিল। আপনি তারপরে 7 মার্চের যে ভাষণটি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, সেটি আপনি অনেকটা চ্যালেঞ্জ নিয়েই ভাষণটি বাজানোর জন্য উদ্যোগী হলেন। কেন বঙ্গবন্ধুর প্রতি এই ভালোবাসা? নাকি আপনাকে কেউ প্রভোগ করেছিল? অনেকে বলে যে তাকে আপনাকে ব্যবহার করেছিল, কেউ কেউ করতে চেয়েছে। আসলে কি তাই? মজার ব্যাপার হচ্ছে, আমি আসলে কখনোই ধরেন যে মুক্তিযুদ্ধের বাইরে কখনো আমার অস্তিত্ব বা সত্তাকে আমি কখনো চিন্তাই করিনি। এবং আমার ধরেন যে পারিবারিক ভাবেই বলেন কিংবা আমার নিজের যে মতাদর্শ বলেন, আমার আসলে ধরেন যে মুক্তিযুদ্ধকে আমি খুব কি বলবো যে খুব দৃঢ়ভাবে লালন করা একটা মেয়ে। তো এখন ব্যাপার যেটা হয় যে সরকারি ক্ষমতায় থাকুক, তাদের তো কিছু সমালোচনা হয়, তাদের কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ হয়। তো
তো সেক্ষেত্রে দেখা গেছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের কিছু কিছু কার্যক্রম এমন ছিল যে সেটির সাথে আসলে কোনোভাবে আপোষ করা সম্ভব হয়নি। যখন আসলে ছাত্রদের লাশ পড়তে থাকে কিংবা দেখা যায় যখন নাগরিকদের অধিকার খর্ব করা হয়, তখন স্বাভাবিকভাবে একজন সচেতন নাগরিকের জায়গা থেকে প্রতিবাদ করা দায়িত্ব মনে করেছি, প্রতিবাদ করেছি। কিন্তু আসলে মজার ব্যাপার হচ্ছে মানে আমি একজন নাগরিকের জায়গা থেকে প্রতিবাদ করেছি, কিন্তু আমার যারা সহযোদ্ধা তৎকালীন ছিলেন, যাদেরকে আমি ভেবেছিলাম, তারা আসলে কতটা প্রতিবাদ করেছেন এবং কতটা আসলে অ্যান্টি আওয়ামী রাজনীতি করেছেন সেটিও আসলে কি বলবো যে 5 আগস্টের পরে আমার নতুন করে আসলে মানে আমার এই বোধের জায়গাটা ক্লিয়ার হয়েছে। কারণ আমি তো আসলে একটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে রাজনীতি করিনি, আমি আমার অ্যাক্টিভিজম করেছি, আমি জনগণের অধিকারের পক্ষে কথা বলেছি। কিন্তু আসলে একটা দলের বিরোধিতার উপরেও যে কারোর রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকে সেই শিক্ষাটাও আসলে অনেক দেরিতে নিতে হয়েছে আমার। এবং আমি আরেকটা কথা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ সরকার সরকারে ছিল দেখে যে কাজগুলো আমাকে আপনারা করতে দেখেছেন, যদি সেই সময় জামাত কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা যে কোনো কিছু এবিসিডি যাই থাকুক না কেন, আমি কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড যদি গণবিরোধী মনে হতো আমি ঠিকই রাস্তায় নামতাম এবং আমি কিন্তু সেটাই করেছি। আমার কখনোই মনে হয় নাই যে 7 মার্চের ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার হতে পারে। এবং আমি যখন দেখেছি যে কেউ সেভাবে এটা নিয়ে সেরকম জোরালো কোনো প্রতিবাদ করছে না, আমি কিন্তু কালক্ষেপণ না করে রাস্তায় নেমে এসেছি। এবং এটাই যে যখনই আমি দেখবো যে মানুষের উপর নিয়ে সরকার নিপীড়নমূলক আচরণ করছে, রাষ্ট্র নিপীড়নমূলক আচরণ করছে, মানুষের উপর জুলুম করা হচ্ছে, তখন আমি আসলে বারবারই রাস্তায় নেমে আসবো। এবং এটি কিন্তু আমার আসলে পূর্বের ধারাবাহিকতা, আমি কিন্তু বলবো না যে আমি হঠাৎ করে রাজপথে নেমে এসেছি, কারণ আমি রাজপথেই ছিলাম, আমি অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই ছিলাম, আমি তো কখনো রাজপথ ছেড়ে যাইনি। তো আমার মনে হয় যে ভবিষ্যতেও যদি এরকম কোনো মানে দুর্ভাগ্যজনক ভাবে, যদিও আমি নিজেও অনেক ক্লান্ত, আমার প্রায় 11 বছরের অ্যাক্টিভিজম, তো ধরেন যে যদি এরকম হয় যে সরকার রাষ্ট্রের নাগরিকদের উপর খুব নিপীড়নমূলক আচরণ করছে, আমি বারবার সেটার প্রতিবাদ জানাবো। আমরা এটি বারবার দেখেছি যে আপনি আপনার কথায় কাজে কর্মে এটি বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি কখনোই মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী কোন শক্তির সঙ্গে আপোষ করবেন না, কিংবা মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী কোন চেতনার সঙ্গে আপোষ করেননি। যদি তাই হয়ে থাকে, জুলাই আন্দোলন যারা করলো, শেখ হাসিনার সরকার পতনের জন্য যখন এক দফা আন্দোলন হলো, আমি নিজেও কিন্তু দেখেছি শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজানো হয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নানান ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আমরা না হয় বুঝতে পারিনি, আপনি আন্দোলনে ছিলেন না, আপনারা কি কখনো বুঝতে পেরেছেন যে এই আন্দোলনের মধ্যে, এই আন্দোলনের পিছনে অন্য কোনো স্টেট অথবা বিশেষ কোনো গোষ্ঠীর কাজ রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে? আমি বলবো যে এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা, এবং আমার মনে হয় যে বিশ্বাসের জায়গাটাও, আমরা এমন দুর্ভাগ্যজনক একটা দেশে এবং সমাজে জন্মগ্রহণ করেছি, বিশ্বাসের জায়গাটা এত সরল হওয়া উচিত না। যেই কারণে যে আন্দোলন শুরু হয় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নয় বলে, সেই আন্দোলনের ধরেন চূড়ান্ত যে সফলতাটা আসে 5 আগস্ট, ঠিক 5 আগস্টেই আসলে দেখা যায় যে 32 নম্বরের বাড়িটি ভাঙচুর করা হয়, কিংবা মুক্তিযোদ্ধাদের উপর যে অত্যাচার গুলো নেমে আসে, এবং এগুলো কিন্তু তারা 5 আগস্টের আগে করার সাহস পায় নাই। তারা কিন্তু ধরেন যে 5 আগস্ট বিকাল থেকেই তো সারা দেশে তাণ্ডবটা শুরু হয়। তো আমি আসলে আজকে আমি অন এয়ারই বলছি, আমার যদি একবারের জন্য মনে হতো যে এটি আসলে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না, এটি সরকার পতনের আন্দোলন না, এটি আসলে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধীদের একটি কি বলবো যে একটি যেই অপচেষ্টা, এবং যেটা এখন মোটামুটি প্রমাণিত, এটা নিয়ে তো আসলে কনফিউশনের কিছু নাই। কারণ মুক্তিযোদ্ধাদের প্রতি যে আসলে একটা গোষ্ঠীর আক্রোশ ছিল কিংবা তাদের প্রতি যে বিদ্বেষ ছিল, সেটি তো আসলে তারা মানে দেখিয়ে দিয়েছে যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিল। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো, তাদের এই চেহারাটা যদি তারা 5 আগস্টের আগে উন্মুক্ত করতো, আমার মনে হয় আমি রাস্তায় নামার আগে দ্বিতীয়বার ভাবতাম। কারণ মানে আসলে দেশের কিছু মানে দেশের রাষ্ট্র ক্ষমতায় যে সরকার ছিল, তাদের কিছু সমালোচিত কর্মকাণ্ড বা তাদের কিছু সমালোচিত অ্যাকশন আছে, তারা হয়তো নাগরিকদের উপর কোনো একটি নিপীড়নমূলক আচরণ করেছেন, সেখানে আসলে মুক্তিযোদ্ধাদের ভূমিকাটা কোথায়, তারা কি দোষটা করেছে এবং তাদের উপরেই কেন সব আক্রোশটা? এবং আপনি মানে একটা মজার কথা বলি, মজার না আসলে খুব আক্ষেপের কথা, সেটা হচ্ছে মানে যুদ্ধাপরাধীদের যে বিচারের জন্য যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল,
তো সেইখানে প্রসিকিউটর তো কতজন ছিলেন? তুরিন আফরোজ ছাড়া কেউ কি আসলে গ্রেফতার হয়েছেন কিনা, এবং তাকে যেরকম নির্মমভাবে টর্চার করে আসলে তাকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছিল, তার সাথে তো আমার দেখা হয়েছে এবং আমি তার ক্ষতগুলো দেখেছি, সহ্য করার মতো না। তো আসলে তো বারবার করেই তো আসলে যখন একটা শক্তি ক্ষমতার কাছাকাছি গিয়েছে, তারা তো বারবার করে যারা মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে চেয়েছে তাদের উপরেই আসলে নিপীড়নমূলক আচরণ করেছে, সেটা ব্যারিস্টার তুরিন আফরোজ হোক, সেটা হচ্ছে এবং আমি যেহেতু এখন মানে আমার অবস্থানটা ক্লিয়ার করার পর থেকে মানে আমার প্রতিও যে আচরণগুলো হয়েছে, বিগত সরকারের আমলেও কিন্তু আমি একবার পুলিশে গিয়েছি, মানে আমাকে একটা ডিবি ধরে নিয়ে গেছিল, কিন্তু তখন তো আসলে আমাকে ধরেন যে এডিসি লেভেলের নিচে কেউ আমাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এতটুকু ডিগনিটি আমি পেয়েছি, তখন তো আমি শামসুল হলের বিপিও হই নাই, তখন আমি একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম, আন্দোলনকারী শিক্ষার্থী ছিলাম। কিন্তু মানে এই সরকার দেখা গেল যে একজন কনস্টেবল লেভেলের মানুষজন নিয়ে যেইভাবে অপমান অপদস্থ করেছে, কিংবা এর আগে আমার গাইড ইনছোড়ে হয়েছে, তো ধরেন যে একটা গোষ্ঠী যে আরেকটা ছাত্র সংগঠনের মানে কি বলবো যে ভেতরে ছদ্মবেশী ছিল, সেটিও তো আসলে প্রমাণিত। কিন্তু মানে কেউ একটা মানে অ্যাটলিস্ট মেয়ে হিসেবে অন্য কেউ কোন একটি পুরুষ আমার চুল ধরে টানছে বা কিংবা আমাকে শারীরিকভাবে আঘাত করছে, এরকম ঘটনা তো ঘটে নাই। আমি তাদেরকে জাস্টিফাই করতেছি না, কিন্তু তুলনার জায়গায় যদি আসে, তারা প্রায় 17 বছর ক্ষমতা ছিল, কিন্তু তারা নারীদের উপর আসলে এরকম নিপীড়নমূলক আচরণ কি করেছে? এই প্রশ্নের উত্তরটা যদি আমি কারো কাছে জিজ্ঞাসা করি, তারা আসলে কিভাবে দেবে? তো আসলে অনেকগুলো বিষয় চলে আসে। এবং আরেকটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে মানে আমাদের এটা নিয়তি কিনা যে আমাদের আসলে মনদের ভালো খুঁজতে হয় চাওয়া, কিংবা দেখা যায় যে তুলনাগুলোও দুর্ভাগ্যজনক ভাবে এমন ভাবে দিতে হয় যে তুমি আরো বেশি খারাপ করতেছো দেখে যে একটু কম খারাপ করতেছে তার সাথে আমার আসলে একটা কোনো কি বলবো যে নেগোসিয়েশনের প্রশ্ন আসছে কিনা, এগুলো আসলে খুব দুর্ভাগ্যজনক। হামে আমাদের সন্তানগুলো যেভাবে মরে যাচ্ছে, মাঝখানে তো একটা রেজিম গেল, আরেকটা নতুন রেজিমে শুরু হলো। তো আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা আসলে জনগণের আমানত রক্ষার্থে খুব বাজেভাবে ব্যর্থ, এবং বর্তমান সরকারও তার খুব মানে তার থেকে খুব আলাদা সেটা আমি মনে করি না। যদি তারা রাষ্ট্রের জনগণের অধিকারটাকে আমানত হিসেবে মনে করতো, তাহলে শুধুমাত্র 7 মার্চে ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের 3টা ছাত্রকে তারা হচ্ছে অন্যায়ভাবে এইভাবে দিনের পর দিন জেলে আটকায় রাখতো না। আমাকে জামিন দিয়েছে, বাকি 2জনকে এখনো দেয় নাই। যে ছেলেটাকে ছাড়ানোর প্রতি মানে যে ছেলেটাকে প্রতিবাদ মানে গ্রেফতারের প্রতিবাদে আমি গিয়েছিলাম, সেই ছেলেটা এখনো জেলের ভেতরে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে মানে হতাশা প্রকাশ করা ছাড়া আসলে কি করতে পারি। মানে যদি ভুলের আমি বলবো দেশে জন্ম নেওয়াটাই ভুল, এই বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। আপনি যেমন বলছেন যে আপনি যখন রক্ত দেখছেন চারিদিকে, আপনার বিবেকে তাড়না আপনি বাধ্য হয়েছেন। যারা সরাসরি আওয়ামী লীগ করতো, আওয়ামী পরিবারের অনেক সদস্য কিন্তু ওই আন্দোলনে ছিল, এবং ওই আন্দোলনে যে কথাগুলো আমরা এর আগে আলোচনা করলাম, যে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনা হয়েছিল, মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে আন্দোলনটা সফল হয়েছে সাধারণ মানুষের কন্ট্রিবিউশনের কারণে। নইলে গুটি কয়েক ছাত্র নেতা তো আর এই এত বড় অভ্যুত্থান সৃষ্টি করতে পারতো না। তাহলে ব্যাপক অংশের সাধারণ মানুষ এবং আওয়ামী পরিবারের সদস্যরাও সেই আন্দোলনে ছিল। আপনার মতো যারা অন্তত যারা সহ্য করতে পারেন, মনে হচ্ছে যে সরকারি করছিল, কিন্তু এখন তো অনেক কিছু বেরোচ্ছে। সরকারের তৎকালীন আওয়ামী লীগ সরকারের দায়িত্ব অবশ্যই রয়েছে যে ঠিক মতো এটা হ্যান্ডেল করতে পারেনি। আবার যে স্নাইপার রাইফেলের কথা, ডিপ স্টেটের কথা আমরা শুনছি, তৃতীয় শক্তি হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এমন কথা আমরা শুনছি, এবং যার কারণে তো দায় মুক্তিটা দেওয়া হলো, নাহলে তো দায় মুক্তির কোনো প্রয়োজন ছিল না। তার মানে এরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই সব জায়গা থেকে মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এটি এক ধরনের আত্মপ্রবঞ্চনার শিকার কি এই আন্দোলনে যারা ছিলেন অনেকের মধ্যে কাজ করছে, যারা জুলাই যোদ্ধা? আপনি জুলাই যোদ্ধা, যেহেতু বিভ্রান্তির বশত হোক, ইলিউশনের কারণে হোক, যে কোনো কারণে হোক আন্দোলনে ছিলেন আপনার প্রতিবাদের জায়গা থেকে, কিন্তু প্রতারিত হয়েছেন কিনা, যদি প্রশ্নটা এইভাবে করি যে আপনি প্রতারিত হয়েছেন কিনা জুলাই যোদ্ধা হিসেবে, এবং কোন ধরনের ভুল মনে হচ্ছে কিনা? শুধু আমি না, যারা হচ্ছে জুলাইতে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং সেই সাথে যেই মানুষগুলোর আকুণ্ঠ সমর্থনে আসলে একটা রেজিম চেঞ্জ হয়েছে, সবাই প্রতারিত হয়েছে।
আমি একটা সময় জাতীয় নাগরিক কমিটিতে তো ছিলাম স্বল্প কিছুদিন, কিন্তু যখন তারা আসলে নারী বিদ্বেষটাকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে গিয়েছিল তখন তো কোনোভাবে আমার পক্ষে সেখানে মানে অবস্থান করা সম্ভব হচ্ছিল না। তো আমি শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেলটার দায়িত্বে আসলে নিজের মানে আগ্রহী আসলে ওই সেলটাতে আমি থাকতে চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যারা ভিকটিম আমি যেন তাদের জন্য কিছু করতে পারি। তো সেইখানে যাওয়ার পরে আসলে দেখা গেল যে আমাকে জাস্ট একটা টোকেন হিসেবে সেখানে রেখে দেওয়া হয়েছে। বর্তমানে একজন সংরক্ষিত নারী আসনের সাংসদ, তাকে হচ্ছে সেই সেলের হচ্ছে মূল দায়িত্বটি দেওয়া হলো এবং তিনি জাস্ট নিজেকে সেই সেলের নামটি ভাঙিয়ে নিজের কিছু মানে যেখানে যেখানে পরিচিতি দরকার বা যেখানে যেখানে সুবিধা নেওয়া দরকার সেগুলি করলেন, কিন্তু আলটিমেটলি মানে আমার পরিচিতির মধ্যে যে অসহায় মানুষগুলো ছিল, যে গরিব মানুষগুলো ছিল, তাদের জন্য আমি কিছু করতে পারি না। আমার অসহায়ত্বটা এই লেভেলে ছিল। তো মানে আমি তো দেখেছি যে কিভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে। কোন একটি দলের ধরেন যে ব্যাকআপ আছে কিংবা কোন একটা প্রিভিলেজড ফ্যামিলিতে আছে, যেরকম মীর মুগ্ধ কিন্তু আমি বলবো যে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, কিংবা তার বাবা মা জানে কিভাবে নেট ব্যবহার করতে হয়, ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাটলিস্ট ইনফর্ম করতে হয় মানুষকে যে আমার পরিবারের একটা সদস্য মানে চলে গিয়েছে আমাদের থেকে। কিন্তু যে ছেলেটা কখনো হচ্ছে কি বলবো যে ছেলেটার পরিবার জানেই না কিভাবে রিচ আউট করতে হবে, কোথায় খুঁজতে হবে, গণকবর গুলো কোথায়, সেই ছেলেগুলোর হচ্ছে দেখা যায় যে 1 বছরের মধ্যেও তাদের লাশ আইডেন্টিফাই হয় না। মেডিকেলের মর্গে বছরের উপরে তাদের লাশ পড়ে থাকে এবং গণকবরে কিছু কিছু লাশের দেখা যায় এখনো আইডেন্টিফিকেশন সম্ভব হয় নাই। তো মানে ধরেন যে একটা রেজিম চেঞ্জের জন্য যে তারা ডেসপারেট ছিল এবং মানুষের মানে জীবনের প্রতি যে তাদের মিনিমাম কোনো দায়বদ্ধতা ছিল না, বরং তারা এই লাশের উপর দাঁড়িয়েই যে আসলে ক্ষমতায় আহরণ করতে চেয়েছিল, সেটি সাক্ষী তো আমি নিজে। আমি অন্য কার কথা কি বলবো, সেটি সাক্ষী তো আমি নিজে। তো আমার মনে হয় যে সময়, আমি একটাই কামনা করব, সময় যেন প্রত্যেককে তাদের কাজের উত্তম প্রতিদান দেয়। যার ইন্টেনশন সৎ ছিল, যে দেশের জন্য রাস্তায় নেমেছে, সেও যাতে তার প্রতিদান পায়, এবং যে মানে লাশের উপর ভর করে ক্ষমতায় উঠতে চেয়েছে সেও যাতে তার প্রতিদান পায়, এটি আমার কামনা থাকবে। আপনার এই অনুভূতি থেকে সত্যি আবারও করতে হয় যে যারা মব ক্রিয়েট করলো, যারা লাশের উপর দিয়ে রাজনীতি করে সরকার পতনের মধ্য দিয়ে নিজেরাই ক্ষমতা আসার চেষ্টা করলো এবং পরবর্তীতে মবতন্ত্র কায়েম হলো, আপনার উপরে মবের সৃষ্টি করা হয়েছে। আমরা দেখলাম পরবর্তীতে যে মোসাদ্দেকরা আপনার উপরে মব ক্রিয়েট করেছিল, সেই মোসাদ্দেকরা এই পরবর্তীতে আবার মবের শিকার হলো। অর্থাৎ প্রকৃতি কি এভাবেই বিচারটি নেবে? আমি প্রথমে বলবো যে আসলে এটি কোনোভাবেই কাম্য না। আমার উপর যে চরমভাবে নির্যাতন করেছে, আমিও তারপরেও চাইবো যে তাদের বিচারটি কিংবা তাদের একটি মানে নিয়মতান্ত্রিক উপায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার মানে হোক। দেশের জনগণ যাতে এই দায়িত্বটা হাতে তুলে না নেয়, কারণ এটি আসলে প্রমাণ করে আমার দেশের সার্বভৌমত্ব কোন অবস্থায় আছে, আমার দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার মানে চরম ব্যর্থতার একটি মানে প্রমাণ হচ্ছে এগুলো। তো আমি যেহেতু আমার দেশটাকে আমি সবার আগে প্রায়োরিটি দিতে চাই, আমি কোনোভাবেই চাই না আমার দেশের ভাবমূর্তি কিংবা আমার দেশের জনগণের যে নিরাপত্তা সেটা ঝুঁকিতে থাকুক। এবং আমার মানে যে কথাটা আমি বারবার বলি যে যাদের যা দায়িত্ব, বাংলাদেশে আপনি দেখবেন যে যারা পেশাদার বিভিন্ন জায়গায় আছে, পেশাদারিত্বের প্রচন্ড পরিমাণে অভাব রয়েছে তাদের মধ্যে। তো এই সীমিত মানে সীমাবদ্ধতার মধ্যে যদি যারা পেশাদার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যদি তাদের কাজটা ঠিক মতো তাদেরকে করতে দেওয়া হয়, ফাংশন করতে দেওয়া হয় তাদেরকে, আমার মনে হয় যে এই মবের অরাজকতা বন্ধ হওয়া সম্ভব। এবং এটি আসলে খুব কঠিন কিছু না, যদি সরকার মবকে প্রশ্রয় না দেয়, মব আসলে একদিনও টিকতে পারবে বলে আমি বিশ্বাস করি না। অনেক অনেক ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইনি আপনাকে, এবং অবশ্যই আপনার যে আইনিগত প্রক্রিয়াগুলোর মধ্যে নিশ্চয় সামনে আরো রয়েছে, আমরা আশা করব সেখান থেকে অন্তত সরকার বিশেষ বিবেচনায় আপনাকে এই সব জায়গা থেকে মানে এই ধরনের হয়রানি থেকে মুক্তি দিবে। আপনাদের মতো মানুষদের নামে যে মামলাগুলো রয়েছে এগুলো প্রত্যাহার হবে, এটুকু আমাদের কামনা। ডাকসু নির্বাচনের সময় অন্যতম আলোচনায় উঠে এসেছিলেন, এর আগের ডাকসুতে তিনি শামসুন নাহার হলের ভিপি ছিলেন, বাম নেত্রী হিসেবে পরিচিত, যদিও তাকে কেন্দ্র করে একটা বিতর্ক আছে। তিনি নাকি এর আগের ডাকসুতে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ পাইয়ে দেওয়ার আবেদন করেছিলেন। সেই আলোচনা খণ্ডন করে তিনি বলেছেন, কখনোই আমি এটা করিনি, এটা সম্মিলিত একটা প্রস্তাবনা ছিল। সেই
ইমি তাসনিম আফরোজ ইমি এবার রীতিমতো বোমা ফাটিয়েছেন। একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে জুলাই আন্দোলনে শরিক করা হয়েছে। জুলাই আন্দোলনের মূল যে এজেন্ডা, সেই এজেন্ডা তারা যদি আগে জানতেন, মানে তিনি যদি আগে জানতেন, তাহলে তিনি কখনোই এই আন্দোলনে নিজেকে শরিক করতেন না। এবং তিনি বলছেন তার মতো এরকম বহু তরুণ জনতা তারা ধোঁকায় পড়েছে। আন্দোলনের পরে তারা বুঝতে পেরেছে এটা আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কর্ম। তারা শেখ হাসিনা সরকারের পতন চেয়ে নিজেরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। ইনি আরো অনেক কথা বলেছেন এবং তার এই কথাটা যখন একটা নির্দিষ্ট পক্ষের কথা যখন বলছেন তখন নানা রকমের তথ্য উপাত্ত এটার সঙ্গে কিন্তু সংযোগ করা যায়। চলুন একটু আলোচনা করে দেখি যে ইমি, যাকে কিছুদিন আগে ওই 7ই মার্চের ভাষণ প্রচারের অপরাধে 2 মাস কারাবন্দী থাকার পরে মুক্ত হতে দেখেছি, মুক্ত হওয়ার পরে তিনি প্রকাশ্যে যে ধরনের কথা বলছেন সেটা জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডারদের জন্য যথেষ্ট অপমানজনক, বিব্রতকর এবং তাদের এই আন্দোলন যে বিতর্কিত হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ডাকসুর সাবেক নেত্রী, ডাকসু নয়, হলের ভিপি শামসুন নাহার হলের এর আগের ডাকসুতে ইমি এবারের সর্বশেষ ডাকসুতে ভিপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছিলেন। খুব একটা সুবিধা করতে পারেননি, বামপন্থী ঘরানার রাজনীতি করেন। কিছুদিন আগে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের জন্য তিনি মবের শিকার হলেন। ওই ডাকসু নেতারাই তার উপরে মব তৈরি করলো এবং তাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো। সেটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন যে প্রফেসর ইউনূসের আমলে ঘটলেও সেটা মেনে নেওয়া যেত, কিন্তু এই সরকারের আমলে এটা ঘটলো সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই সরকার কি মুক্তিযুদ্ধের স্পিরিটের বাইরে তাদের কর্মকাণ্ড দেখাতে চাইছে? এরকম একটা প্রশ্ন তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন, শেখ হাসিনার যে পতন, এই আন্দোলনটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর একটা পরিকল্পনা, ওই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন সেটাকেই তিনি বললেন যে জুলাই আন্দোলনের একজন সক্রিয় অংশীদার হিসেবে আমি নিজেই সাক্ষী, আমি নিজেই প্রমাণ যে এটা নিয়ে কি হয়েছে। এটা আসলে একটা অপশাসন মুক্ত হওয়ার কোনো ব্যাপার ছিল না, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতা নেয়ার, এবং সেই গোষ্ঠীটা হচ্ছে স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল শামস, এই চেতনা ধারণ করেন যারা, তারা মূলত রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য এই রেজিম চেঞ্জের খেলাটা খেলেছে। সেখানে দেশি বিদেশি নানা ধরনের সহায়তা এসেছে, এই কথা তিনি বলেছেন। তাকে নিয়ে একটি ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রকাশ্যে স্বীকার করছি জুলাই আন্দোলন করে ভুল করেছি, এটা যে স্বাধীনতা বিরোধীদের একটি চক্রান্ত ছিল সেটা যদি 5 আগস্টের আগে বুঝতাম তাহলে আন্দোলনে যাব কিনা দুবার ভাবতাম। আমি মনে করি যারা নিহত আহত হয়েছে সকলেই প্রতারিত হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন যে নিহতদের এখন পর্যন্ত কোনো খোঁজ নেওয়া হয়নি, বহুদিন হাসপাতালে লাশ পৌঁছেছে, কবরের কোনো ঠিক নাই, গেজেট ঠিকভাবে প্রকাশ করা হয়নি, আহতদের খোঁজ খবর নেওয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে 5 আগস্টের ওই বিজয়ের পরে তারা স্বার্থ সিদ্ধির খেলায় মেতে উঠেছিল, এবং 5 আগস্টের শেখ হাসিনার পতনের পরে কারা স্বার্থ সিদ্ধির খেলায় মেতে উঠেছিল সেটা আমরা খুব ভালোভাবে জানি। ব্যাংক দখল, বিশ্ববিদ্যালয় দখল, এটা দখল, ওটা দখল, এই বড় বড় দখলবাজি করে আবার অন্য দলের উপরে টেম্পো স্ট্যান্ড দখলের অভিযোগ করে নানা রকমের কার্যক্রম করেছে। 5 আগস্টের এই মানে সরকার পতনের পরে আমরা দেখেছি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী তিনি মুক্ত হয়েছেন, 700 জঙ্গি মুক্ত হয়েছে, এই যত জঙ্গি এবং দেশবিরোধী কর্মকাণ্ডে মানে জেলে ছিলেন তারা মুক্ত হয়েছেন। এবং ইনি বলছেন যে এটা মূলত একটা স্বাধীনতা বিরোধীদের একটা পরিকল্পনা, পরিকল্পিত এজেন্ডা। তারা মূলত মুক্তিযুদ্ধের চেতনা যেন এদেশে একেবারে ধ্বংস করে দেয়া যায়, মুক্তিযুদ্ধের যে কালচারাল হেরিটেজ আছে সেটাকে যেন ধ্বংস করে দেয়া যায়, সেই পরিকল্পনা তারা করেছিল। এবং শেখ হাসিনা পতনের পরে সেই চেষ্টাটা তারা 1.5 বছর জুড়ে
করেছে। এই যে কথা যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা পক্ষ মূলত এটার পেছনে মেটিকুলাস ডিজাইন করেছে, তাহলে এই ডিজাইনে প্রফেসর ইউনূসকে কি ব্যবহার করা হয়েছিল, যে কারণে প্রফেসর ইউনূস বলেছেন যে মেটিকুলাস ডিজাইনে এই কথাটা হয়েছে। প্রফেসর ইউনূস বলেছেন রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে প্রফেসর ইউনূস সরকারের আমলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়া, মুজিবনগর স্মৃতিসৌধ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এবং যত আক্রোশ মুক্তিযোদ্ধার উপরে, মুক্তিযোদ্ধার গলায় মালা দেয়া হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে যে অশ্লীল কুশ্রী সংলাপ দেয়া হয়েছে, সেগুলো আমরা দেখেছি। প্রকাশ্যে গালাগালির সংস্কৃতি তৈরি করা হয়েছে, সাউ মাউল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে রীতিমতো মানে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারগুলো মানে তাদেরকে একটা মানে গালির আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজে